এলএম কোচিং সেন্টারের উদ্দেশ্যেই আজকে আমরা এলএম সিস্টেমে কিভাবে অ্যাসিডিটি চিকিৎসা করব, তার সঙ্গে সঙ্গে অজীর্ণ, উদারময় এবং কোষ্ঠকাঠিন্য কিভাবে এলএম পদ্ধতি দিয়ে শুরু করে আমরা এই সকল রোগগুলোকে নিরাময় করতে পারবো, সেই আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন এবং অতীতে যারা আমার এই সকল ভিডিও দেখেছেন সেখান থেকে এই ভিডিওটা একটু আলাদা, অর্থাৎ যারা কোচিং সেন্টারে ঢুকে এলএম পদ্ধতি সম্বন্ধে জানতে চান তাদের উদ্দেশ্যেই আজকের এই অ্যাসিডিটি নিয়ে আলোচনা। অর্থাৎ অ্যাসিডিটির সঙ্গে অজীর্ণতা আসে, উদারময় আসে, কোষ্ঠকাঠিন্য আসে। এই তিনোটা চারোটা রোগকে একত্রীভূত করে এলএম সিস্টেমে কত সহজেই আমরা এই রোগকে নির্মূল করতে পারি। তার কারণ হচ্ছে আজকালকার দেখবেন প্রত্যেকটা রোগী বা প্রত্যেকটা লোকেই অ্যাসিডিটি অথবা কনস্টিপেশন অথবা উদারময় এবং কোষ্ঠকাঠিন্যে ভুগতেছে। সেখান থেকে রক্ষা করার জন্য আজকের এই আলোচনা। অর্থাৎ যারা আমরা এলএম পদ্ধতি করে কোচিং সেন্টারে ভর্তি হয়ে জানতে চাই, সবার উদ্দেশ্যে আজকের এই আলোচনাটা। এবং এটা যারা এলএম পদ্ধতি করবে খালি তাদের পক্ষে না, যারা করবে না বা যারা প্রাথমিকভাবে পারিবারিক চিকিৎসা দিতে চান তারাও এটা জেনে জানবেন যে এলএম পদ্ধতি একমাত্র মূল চিকিৎসা করতে পারে এবং সের গভীরতাও অনেক বেশি। সেটা যারা পড়বেন জানবেন তাদের উদ্দেশ্যে বলা। আমরা সহজে চলে আসি কিভাবে চিকিৎসাটা শুরু করব। দেখুন, অ্যাসিডিটি রোগ নিয়ে সবাই আসে, হয় অ্যাসিড অতিরিক্ত নহক কম, যেটাই হোক না কেন আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা করা। অর্থাৎ লক্ষণ বলবেই আমরা ওষুধগুলো প্রয়োগ করব। আমাদের টেস্টিংটা মাস্ট। অর্থাৎ যারা এলএম পদ্ধতি করবেন, তরুণ রোগ হোক আর ক্রনিক ডিজিজ হোক, আমাদেরকে টেস্টিং নিতে হবে, সেভাবেই আমাদেরকে চিকিৎসা করতে হবে যেন বাকি জীবনে আর তার অ্যাসিডিটি নিয়ে কোনো সমস্যা আমাদের কাছে না আসে। তার সঙ্গে কি বললাম, অজীর্ণতা এবং উদারময় এবং কোষ্ঠকাঠিন্য, সংক্ষেপে এই 4-5টা রোগেরই একই সিস্টেমে চিকিৎসা করে আমরা আজকের এই আলোচনা করব। সেই সুবাদেই শুরু করতে যাচ্ছি। অর্থাৎ আমরা অ্যাসিডিটি রোগ বানিয়ে বুঝার সঙ্গে সঙ্গেই আমাদের দেখবেন প্র্যাকটিস অফ মেডিসিনে অনেকগুলো ওষুধের কথা আসছে। আমরা কিন্তু লক্ষণ মাফিক ওষুধ দেওয়া এক পদ দিয়েই চিকিৎসা শুরু করতে হবে। সেই সুবাদেই আজকের এই আলোচনা। তাহলে ওষুধগুলোর নাম আমি বলে যাচ্ছি, অর্থাৎ সংক্ষেপে কিভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। অ্যাসিডিটি যখন মানুষের অম্ল বেশি হয়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে বেশি তৈরি হয়, তখন যে একটা ট্রাভেলস, আর কম তৈরি হলে যে একটা ট্রাভেলস, আমরা দোনো ট্রাভেলসে মিলেই লক্ষণগুলো নিয়েই আমরা চিকিৎসা শুরু করতে পারি। তাহলে কি, দেখুন, আমি যদি প্রথমেই বলি অ্যাসিডিটির ওষুধ আমরা রোবিনিয়ার কথা বলতে পারি এবং অ্যান্টিমক্রুডের কথা বলতে পারি, নাক্সের কথা বলতে পারি, পালসের কথা বলতে পারি। আমাদের লক্ষণ মতন যে ওষুধেই আসুক না কেন আমরা সেই ওষুধটাই প্রয়োগ করার চেষ্টা করব, তারপরে আমরা অন্য ওষুধে যাব। তাহলে ভাগগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমরা কিন্তু হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক ওষুধগুলো চিকিৎসা করে কোনো রোগ ভিত্তিক নয়। আমরা ধরনটা কী, কারণটা কী, জ্বালাপোড়া আছে কি না, জ্বালাপোড়া থাকলে আমরা কিভাবে চিকিৎসা করব এবং সেগুলো জেনেই আমাদের চিকিৎসাটা শুরু। আমি খালি আজ 4-5টা ওষুধের নাম বলে যাচ্ছি কারণ মনে রাখার জন্য। তাহলে প্রথমে আমরা যে ওষুধগুলো বলতাম, ক্যালকেরিয়া কার্বোবেজ আসতে পারে, রোবেনিয়া আসতে পারে, অ্যাসিড সালভ আসতে পারে, লাইকোডিয়াম আসতে পারে, আইরিস বাস আসতে পারে, ফসফরাস আসতে পারে, নাক্স আসতে পারে, আর্জেন্টাম নাইট্রিকাম আসতে পারে। কিন্তু প্রশ্ন আসছে, আমরা তো লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ দেব, কারণ আমাদের চিররোগ এবং ক্রনিক ডিজিজের মধ্যে পার্থক্য নিয়েই আমাদের চিকিৎসা। অর্থাৎ এর জটিলতা আছে কিনা, জটিলতা থাকলে সেভাবেই চিকিৎসা করে বাকি জীবনের জন্য তার কোনো অ্যাসিডিটি না হয় সেটা নিয়ে আলোচনা। কিন্তু মনে রাখবেন, আমি প্রথমেই বলি সিম্পল ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। সিম্পল ওষুধে ব্যর্থ হলে মায়াজমেটিক চিকিৎসা ছাড়া তার কোনো উপায় থাকে না। এই জন্যই ফাংশনাল ডিসঅর্ডার নিয়ে যখন আমাদের কাছে কোনো রোগী আসে, অর্থাৎ খেলেই তার অম্বল হয়, এগুলো ফাংশনাল ডিসঅর্ডার। অর্থাৎ অ্যাসিডিটি মানেই হচ্ছে কম উৎপাদন করা, অর্থাৎ অম্লটা কম উৎপাদন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারো হয়তো বেশি হচ্ছে। এই দুই ভাগে ভাগ করেই আমাদের লক্ষণগুলো জেনেই চিকিৎসা শুরু। আমরা জানি এটা তরুণ রোগ,
এবং এটা শরিক মায়াজম। তার অর্থ কথা নয় যে আমরা ধরিয়ে মাত্র এই সালফার বা অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে যাব। আমরা সিম্পল লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো প্রয়োগ করব এবং সেটাকে মনে করব একই তরুণ রোগ এবং ক্রনিক ডিজিজ নয়। সেই সুবাদে আমরা সিম্পল ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করব। তাহলে সিম্পল ওষুধের মধ্যে কী পড়ে? নাক্স পড়ে, পালস পড়ে, তারপরে রোবেনিয়া পড়ে, এসিসাল পড়তে পারে, আইরিশ বাস পড়ে, অ্যান্টিম ক্রুড পড়ে, আরও বহু ওষুধ আছে। যে ওষুধই আসলে না কেন আপনার 3-4টা লক্ষণের উপরে M1 M2 থেকে প্রয়োগ করা শুরু করবেন। আমি আশা করব তরুণ রোগে 1টা কি 2টা পাওয়ারের রোগীর প্রায় নির্মূল হয়ে যায়। কিন্তু প্রশ্ন আসছে আবার সেটা রিপিট করে। তাহলে বুঝতে পারছেন কেন রিপিট করে? তার যদি ক্রনিক মায়াজম অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া তার এটা ভালো হবে না। নিয়ম শৃঙ্খলা পালন করতে পারে এবং সেগুলি আপনারা যেটুকু জানেন সেটুকুই তাকে বলার চেষ্টা করবেন। অর্থাৎ যে সকল নিয়ম শৃঙ্খলা মানলেই চিন্তা না করা, অগুমা না থাকা, ওভার অ্যাসিডিটির ট্যাবলেট খাওয়া, এলোপ্যাথিকের অতিরিক্ত ওষুধ খাওয়া অথবা অন্য কোনো পদ্ধতিতে খাক না কেন সেগুলি রিলিফ ছাড়া আর কিচ্ছু বা উপশম ছাড়া আর কোনো চিকিৎসাই করবে না। কিন্তু আমরা হোমিওপ্যাথিকে ঠিক মতো যদি ট্রিটমেন্টটা করতে পারেন অ্যাসিডিটি বাকি জীবনে হবে না। সেটা নিশ্চয়তার সঙ্গে ভরসা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার মায়াজমেটিক চিকিৎসা করবেন। অর্থাৎ মায়াজমের কারণেই তার ফাংশনাল ডিসঅর্ডারটা হয়, ফাংশনাল ডিসঅর্ডার হইলেই তার অ্যাসিডিটিটা তৈরি হয়, অথবা কম তৈরি হয় অথবা বেশি হয়। আমরা হয়তো সেখানে সচরাচর বলে থাকি কি নিয়ম শৃঙ্খলা পালন, রাত্রে অঘুমা, সব কিছুই কারণের ভিতরে পড়ে। কিন্তু মূল কারণ হচ্ছে মায়াজমের যদি ফাংশনাল ডিসঅর্ডার থাকে এবং সেটা যদি দীর্ঘদিন ভোগে এবং দীর্ঘ ওষুধ খাওয়ার পরে কোনো রকমের চিকিৎসা হয় না এবং সেটা চলে যাওয়া না, সেই জন্যেই এই পদ্ধতি। কী পদ্ধতি? এলএম পদ্ধতি। সিস্টেমটা কি? তরুণ এবং ক্রনিক ডিজিজ এবং ক্রনিক ডিজিজের মায়াজম ভিত্তিক চিকিৎসা এবং মায়াজমের চিকিৎসা শুরু করলেই এই সকল রোগ অনায়াসেই চলে যায়। সেজন্য ওষুধের একগুচ্ছ নাম বললাম, সেই নামগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং লক্ষণ মাফিক ওষুধ দেওয়া অনুরোধ জানাচ্ছি। সিস্টেমটা কি? যেহেতু সেটা তরুণ রোগ, এটা ঘনমাত্রা দিনে 2বার 3বার 4বার 5বারও প্রয়োগ করতে পারেন, অথবা আপনি রোগী দেখবেন আপনি প্রয়োগ করবেন। আমার ভিডিওগুলো আছে, দেখার আহ্বান জানাচ্ছি। প্রতিটা রোগের উপরেও ভিডিও আছে, আবার লক্ষণের উপরে ওষুধগুলো নিয়েও আমার প্রায় 200 ওষুধের ভিডিও আছে। সেগুলো দেখেই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। মনে রাখবেন এলএম পদ্ধতি কখনো 1 2 3 4-এর উপরে প্রয়োগ করবেন না। যদি রোগী ভালো না হয় তাহলে বুঝতে হবে আপনার লক্ষণ মতে কাজ হচ্ছে না, অথবা রোগী রেসপন্ড করছে না, কোনো না কোনো বাধা আছে। সেই বাধাগুলো অতিক্রম করার জন্য আপনাকে ওষুধ চেঞ্জ করতে হবে এবং সেই বাধাগুলো জানতে হবে। তাইলে আমি যে ওষুধের কথা বললাম সেটা হচ্ছে অ্যাসিডিটি যখন বেশি হয় তখনই এই সকল ওষুধ দেওয়া হয়। যেমন আমি বললাম নাক্স, যে কোনো রোগীকেই আপনি নাক্সের যদি লক্ষণ পান নাক্স দিতে পারেন, পালস দিতে পারেন, ক্যালকেরিয়া কার্ভ দিতে পারেন। ক্যালকেরিয়া কার্ভ আপনার গভীর ক্রিয়াশীল ওষুধ, এটা একটু পরে ব্যবহার করার চেষ্টা করেন। অ্যান্টিম ক্রুড আছে, নাক্স আছে, পালসও অগভীর হইলেও সেটা কিছুটা গভীর, তারপরও আপনি ব্যবহার করতে পারেন। আমরা যেই সুবাদে প্রয়োগ করে থাকি নাক্স, পালস, ক্যামোমিলা এবং লাইকোপোডিয়ামের কথা বলা থাকে, যে এই সকল ওষুধ গভীর ক্রিয়াশীল হলেও প্রথমেই আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা গ্যাস্ট্রিকের ট্রাভেলসের জন্য অথবা অ্যাসিডিটির জন্য এই সকল ওষুধ প্রয়োগ করতে পারি। বল স্যার ভাগ করব কিভাবে? আপনি ভাগ করবেন লক্ষণ মতন। রোগী এসে কী লক্ষণ বলল সেই হিসাবেই লক্ষণগুলোর ওষুধ কথা মনে রেখেই, যেমন নাক্সের কথা বললাম, পালসের কথা বললাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বললাম, এসিড সালফের কথা বললাম, ন্যাট্রাম ফস, তারপরে জ্বালা যন্ত্রণা থাকলে অনেক সময় আমরা আর্সেনিক ব্যবহার করতে পারি, তারও গভীরতা কিছুটা আছে। সেই হিসাবে এই ওষুধগুলো পরে আসবে। প্রথমে কি কি বললাম? প্রথমে নাক্স, পালস, রোবেনিয়া এবং অ্যান্টিম ক্রুড, এই সকল ওষুধ, চায়না, তারপরে সিম্পল ওষুধ ইপিকাক চমৎকার ওষুধ, বমি বমি ভাব এবং হজমের প্রক্রিয়া যদি ট্রাভেলস হয়, অথবা আলসারের অথবা ক্ষতের মাধ্যমে যদি কোনো মুখের মাধ্যমে খাওয়ার সঙ্গে যদি রক্ত আসে সেখানেও ইপিকাক চমৎকার কাজ করে। কিন্তু যদি ক্ষত হয় তাহলে বুঝবেন সেটা সিভিলিটিক মায়াজম, কারণ ফাংশনাল ডিসঅর্ডার
একমাত্র শরিক মায়াজমে। শরিক মায়াজমে কোনো রকমের ক্ষত হওয়ার কোনো কারণ নাই এবং নাড়ি বুড়ি ছিদ্র হওয়ার কোনো কারণ নাই। ছিদ্র হইলে সিবিটিক মায়াজম এবং ক্ষত হইলেই সেটা আমরা সিবিলিটিক মায়াজম ধরেই নিতে পারি। তাহলে বুঝতে পারেন, অর্থাৎ লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলোর পার্থক্য আমরা নির্বাচন করে ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আমি ওষুধকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথম ভাগটা হলো সিম্পল ওষুধ, এবং সিম্পল ওষুধ প্রয়োগ করে দেখবেন ভালো হওয়ার পরও আবারও আক্রমণ করে, অর্থাৎ কদিন ভালো থাকে কদিনও আক্রমণ করে। আমি আশা করব 2বার 3বার ভালো হওয়ার পরে যদি আক্রমণ হয় তাহলে বুঝেই নেবেন সেটা মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া ভালো হবে না। তাহলে মায়াজমেটিক ট্রিটমেন্ট কি? এই জন্যই কেস টেকিংয়ের দরকার। এই জন্যই আপনারা সকলেই কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন। আমার কেস টেকিংয়ের বই আছে, সেগুলো কিনে সেই কেস টেকিংয়ের ফর্মটা ফিল আপ করে চেষ্টা করবেন। তারপরে বিশাল এই কেস টেকিংয়ের 1 দিন 2 দিনও বলে অনেক সময় শেষ করা যাবে না, অথবা লক্ষণগুলো সমস্ত লক্ষণগুলো লেখেও শেষ করা যাবে না। যে সকল লক্ষণ লিখলে আমরা সহজেই ওষুধগুলো নিশ্চিতভাবে প্রয়োগ করতে পারি, সেই সুবাদেই এই ছোট্ট কেস টেকিং বইটা সবাই ফলো করার চেষ্টা করবেন। আমি সেই সুবাদে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যারা কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আহ্বান জানাবো, এই ভিডিওটা আপনারা দেখে প্রচার করার চেষ্টা করবেন। এটা পারিবারিকভাবে লাগবে এবং আপনারাও সেটার উপকারটা পাবেন বলে আমার বিশ্বাস। তাইলে আমি ভাগগুলো চলে আসি। প্রথমে ভাগ কী বললাম? নাক্সের কথা বললাম, রোবেনিয়ার কথা বললাম, অ্যাসিড সালফের কথা বললাম, এবং নেট্রামফসের কথা বললাম, ক্যামোমিলের কথা বললাম, ব্রায়োনিয়া হতে পারে, ইপিকাক হতে পারে, চায়না হতে পারে। এই সকল ওষুধ প্রথম স্টেজে পরে এলো হতে পারে, অর্থাৎ যাদের বারবারই পায়খানা হয়। কিন্তু একটু গভীরে যদি যাই তাহলে আমি বলবো আর্সেনিক যদি ক্ষত থাকে এবং ক্যালকেরিয়া কার্বের যদি বডি থাকে, ক্যালকেরিয়া কার্বোভেজ গ্যাস্ট্রিকের ভাব যদি থাকে এবং সেটার সঙ্গে অম্ল ঢেকুর যদি উঠে, তাহলে প্রত্যেকগুলো ওষুধের লক্ষণ মাফিক ওষুধগুলো আমার ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটা ওষুধ আপনারা ভিডিও দেখে জানবেন লক্ষণগুলো কি। সেই লক্ষণ মোতাবেক যদি রোগীর ভিতরে পান, আপনার যে কোনো ওষুধে প্রথমে ব্যবহার করতে পারেন। সিম্পল ওষুধগুলো যেগুলোর নাম বলেছি, যেমন আইরিস ভার্সও তার ভিতরে পড়ে। সেকেন্ড মেডিসিন যেমন সালফার হতে পারে, অর্থাৎ সালফার জাতীয় শরিক মাধ্যমের অনেক ওষুধ আছে। লক্ষণের উপরে ভিত্তি করে সেই ওষুধগুলো আপনারা অনায়াসে প্রয়োগ করতে পারেন। আবার যদি নাড়িতে ছিদ্র হয়ে যায় তাহলে বুঝবেন সিবিলিটিক মায়াজম। সেই হিসাবে আমি বলবো যে সেখানে ল্যাকোপোডিয়াম আসতে পারে, মার্কসোল আসতে পারে, হিপাসালফ আসতে পারে, অর্থাৎ মায়াজমেটিকের লক্ষণগুলো নিয়েই আপনি ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে এই যে কনস্টিবিউশনের কথা বললাম, উদারময়ের কথা বললাম, অজিনের কথা বললাম, যেমন ক্যারিকা পেপসিন একটা ওষুধ আছে, সেটা অজিনের ভালো কাজ করে এবং সেখানে আমরা চায়নাও প্রয়োগ করতে পারি। চায়নাও হজমের নাক্সও করে, চায়নাও করে, পালসও করে, ইবিকাকও করে। কিন্তু প্রশ্ন হচ্ছে লক্ষণগুলো মিল থেকেই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। এলোপ্যাথির সঙ্গে মিলেই ওষুধ দিতে গেলেই আপনারা ভুল করবেন, কারণ এলোপ্যাথিকের মতে অনেক লক্ষণের উপরে ভিত্তি করে আমাদের ওষুধ হয় না। আমাদের ওষুধ আলাদাভাবে চিন্তা করবেন এবং সিস্টেম আলাদা, প্রয়োগ আলাদা, লক্ষ্য আলাদা। আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে বাকি জীবনের জন্য তার গ্যাস্ট্রিকের ট্রাবলস না হয়। বলে স্যার এলোপ্যাথিকরা বলে যতদিন খাবেন ততদিন, আমাদের তা কিন্তু না। আপনি যদি প্রথম থেকে শুরু করেন তার কোনোদিনই তার ক্ষত হবে না, অর্থাৎ আলসার হবে না, আলসার থেকে পারপোটেশন হবে না, অর্থাৎ হাড় ছিদ্র হয়ে কোনো ট্রাবলস হবে না। এবং গ্যাস্ট্রিকের ট্রাবলসটা প্রথমেই যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে তার আর বাকি দিকে যাওয়ার উপায়ও নাই। এখন প্রথমে যদি চিকিৎসা না করেন তাহলে কি হতে পারে? কনস্টিবিউশন হতে পারে, কনস্টিবিউশন পাইলস হতে পারে, পাইলস হতে পারলে আইবিএস হতে পারে, আইবিএসের আরও গভীরে গেলে আরও তার যদি মায়াজমেটিক থাকে তাহলে অন্য মায়াজমের রোগগুলো এই সুবাদে তাকে আক্রমণ করে একেবারে ডায়াবেটিস থেকে শুরু করে টিউবারকুলোসিস পর্যন্ত হতে পারে। অর্থাৎ দেখুন, গ্যাস যদি হয় তখনই শ্বাসকষ্ট হতে পারে, আবার গ্যাসের ট্রাবলস অনেক সময় হার্টের ট্রাবলসও হতে পারে। এই কারণে বলছি গ্যাস্ট্রিক ট্রাবলসটাকে মনে করবেন তরুণ রোগ, এবং তরুণ রোগের চিকিৎসা শুরু করার সময় লাইফ হিস্ট্রি নিয়ে বুঝতে পারবেন তার কোনো রকমের মায়াজমেটিক বাধা আছে কিনা। মায়াজমেটিক বাধা থাকলে দেখবেন গ্যাস্ট্রিকের ট্রাবলসের পরে একটা অঙ্গ আক্রমণ করবে। এই অঙ্গ আক্রমণ করতে করতে তখন তার ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ থেকে শুরু করে আমরা অঙ্গগুলো ফেল করি আমাদের চিকিৎসার কারণে।
খালি চিকিৎসা কথা বলবো না, নিয়ম শৃঙ্খলাও আপনাকে পালন করতে হবে। আমাদের একটা অভ্যাস আছে অনিয়মের খাওয়া দাওয়া, অতিরিক্ত খাওয়া, টাইমলি না খাওয়া, রাত্রিবেলা জাগরণ থাকা এবং অযথা এডিক্টেড হওয়া, যেমন বিড়ি, সিগারেট অথবা অন্য কোনো পানীয় দ্রব্যের যদি অপব্যবহার থাকে, সেই কারণে ওষুধগুলোও আলাদা। তাহলে আমরা কি বলতে পারি? তৃতীয় বলতে পারি লাইকোপোডিয়াম, ফসফরাস, হাইড্রেস্টিস, অ্যানাকার্ডিয়াম এবং এবং ফসফরাস, যেটা আমরা টিউবারকুলোসিস বডিতে ব্যবহার করতে পারি। আমি রোগগুলো ভাগ করেই দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই সকল ওষুধ মনে রাখার চেষ্টা করবেন। সেই জন্যই যেমন কোষ্ঠকাঠিন্য, প্লাম্বাম ম্যাট একটা ওষুধ আছে, ব্রাউনীয় কোষ্ঠকাঠিন্য ব্যবহার করতে পারেন। সেজন্যই সব লক্ষণগুলো জোগাড় করে একটা ওষুধ নির্বাচন করবেন এবং প্রথম অ্যাকুইড ডিজিজের সিম্পল ওষুধ দিয়ে শুরু করবেন। একবার দুইবার পরপর যদি রিপিট করে, তখনই তাকে মায়াজমেটিক ট্রিটমেন্ট দেওয়া শুরু করবেন। মনে রাখবেন, প্রত্যেকটা লোকেই সরিক মায়াজম, অন্য কোনো কারণেই সিফিলিটিক অথবা টিউবারকুলোসিস অথবা সাইকোটিক তার মায়াজমে আক্রমণ করে থাকে। কারণ আমার ভিডিওগুলো না দেখলে আপনি সিম্পল ওষুধ দিয়েই অনেক সময় শেষ করতে পারবেন না, অথবা চিকিৎসা দিতে পারবেন না, অথবা 80 বছর বাঁচার গ্যারেন্টি দিতে পারবেন না। আপনারা যারা এলএম পদ্ধতি চিকিৎসা করে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমি প্রথমেই বলবো, প্রত্যেকটা রুগীকে বলবেন আপনি আমার হাতে চিকিৎসা করবেন, বাকি জীবনে কোনো রোগ শোক হবে না। সেজন্যই এত চেষ্টা, সেজন্যই এত সুফল। সেজন্যই আমি মনে করি 80 বছরের আগে কোনো লোকের কোনো রোগ সুখ হয়ে মারা যাক, সেটা আমি চাই না। আপনারাও যেন সেই সুবাদে পারিবারিক সেবা দিয়ে এই পদ্ধতিগুলো, অর্থাৎ যারা অ্যাসিডিটি এবং এবং অজীর্ণ, উদারময় এবং কোষ্ঠকাঠিন্য ভুগে, এই সকল ওষুধগুলো, এই সকল রোগগুলো এলোপ্যাথিকের সিস্টেম বাদ দিয়ে হোমিওপ্যাথিকের লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করে বাকি জীবনে যেন সেবা দিতে পারেন। অর্থাৎ শেষমেশ মায়াজমেটিক ট্রিটমেন্টটা করেই তাকে দিতে হবে। নিয়ম শৃঙ্খলা যেভাবে বলা আছে সেভাবে পালন করবে এবং বাকি জীবনে যেন সে কষ্ট না পায়, এই আহ্বান জানাচ্ছি। এলএম পদ্ধতি গ্রুপে যারা এলএম সিস্টেমে আমার সঙ্গে যুক্ত আছেন, শঙ্কর এলএম মিশনে আগামীতে আপনারা সেখানের সদস্য হয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ অ্যাসিডিটি থেকে, অজীর্ণ থেকে এবং উদারময় এবং কোষ্ঠকাঠিন্য থেকে যেমন সবাই মুক্ত পায়, সেই আহ্বান জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।